প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অমর একুশে বইমেলায় খবরের কাগজের লেখক আড্ডায়। আপনাদের সাথে আছি আমি মুশতাক মুকুল। আর আমার সাথে আজ অতিথি হিসেবে আছেন দেশের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক, নাট্যকার ইসাক খান। ইসাক খান, আপনাকে লেখক আড্ডায় স্বাগতম। ধন্যবাদ। ইসাক খান, প্রথমেই জানতে চাই যে এই যে এবারের বইমেলা একটু ভিন্নতর প্রেক্ষাপটে শুরু হলো, মানে বিলম্বিত একটি বইমেলা এবং নানা রকমের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ফেব্রুয়ারির শেষ সময়ে বইমেলাটি শুরু হলো। এখন মার্চ মাস চলছে, স্বাধীনতার মাস চলছে। তো এই ভিন্নতর প্রেক্ষাপটে ভিন্নতম সময়ে বইমেলাকে কেমন দেখছেন? যেভাবে এত বছর দেখে এসেছি অবশ্যই সেভাবে নয়। প্রকাশকরা যে দাবিটি করেছিল যে ঈদের পরে বইমেলা করতে, আমি মনে করি সেটি ছিল যথার্থ দাবি। কারণ রমজান আমাদের জীবনে, সামাজিক জীবনে একটা বিরাট ফ্যাক্টর। অধিকাংশ মানুষই রমজানে রোজা থাকে এবং দেখা যায় যে তারা বিকেলে বা সন্ধ্যায় ইফতারি নিয়ে ব্যস্ত থাকে এবং ইফতারি করার পরে ধর্মীয় কর্মীয় কিছু কাজ আছে, সেগুলো নিয়ে মানুষ ব্যস্ত হয়। এমনি ঘোরাফেরা বা বই কেনা, বইয়ের আড্ডায় যাওয়ার মতো মানসিকতা আসলে থাকে না। তারা বরং ঈদের কাপড় চোপড় বা অন্যান্য সামগ্রী কেনার জন্য বেশি ব্যস্ত থাকে। তো এইখানে মানে কেন জোর করে এই ভাঙা মাসে, ফেব্রুয়ারির ভাঙা মাসে শুরু হলো, মানে বুঝতে পারলাম না। এবং মেলাটা আসলে কোনোভাবেই মেলার মতো মনে হচ্ছে না। প্রকাশকরা বলছে যে ক্ষতি মেনেই তারা কিন্তু এই বইমেলায় অংশগ্রহণ করছে, তারা জেনে শুনেই। তাহলে কি এটা একটি নিয়ম রক্ষার বইমেলা হলো? তাই তো মনে হচ্ছে যে নিয়ম রক্ষার বইমেলা, কিন্তু এটা তারা যে দাবিটা করেছিল সে দাবির মধ্যে যুক্তি ছিল যে এরকম হতে পারে যে কোনো কারণে বিপর্যয়ের জন্য হয়তো মেলাটা পিছিয়ে গেছে, এটা হতে পারে। যদিও আমাদের এই মেলাটা 21-এর মেলা, 21কে কেন্দ্র করে, এই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই মেলা, কিন্তু কোনো কারণে পিছিয়ে যেতে পারে, সেটিকে মেনে নিতে হবে, মেনে নিচ্ছি আমরা। তো সেটা প্রকাশকরা চাইলো যে এটা ঈদের পরে হোক, সেটা অনেক ভালো ছিল। কারণ আমরা পাঠক, লেখক, প্রকাশক, এই যে তিনের সমন্বয়, সেটি আমরা খুবই মিস করছি। মেলার যে আবহটা সেটি তৈরি হয়নি। প্রথম বইমেলায় আসার স্মৃতিটা কি মনে পড়ে? 77 সাল থেকে আমি মানে বইমেলায় আসি। তখন এই যে বাংলা একাডেমির ভেতরে যে আমরা যেখানে বসে আছি, এই কেন্দ্রিক বইমেলা হতো অল্প পরিসর জায়গা নিয়ে, এবং 14 তারিখে শুরু হতো 21 তারিখ পর্যন্ত। এটি পরে বাড়িয়ে 28 তারিখ পর্যন্ত করা হলো। তারপরে এটি বাড়িয়ে 1 ফেব্রুয়ারি থেকে করা শুরু হলো আর কি। এটা একবারে কিন্তু 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়নি। অনেকে বলছে যে এটা তো একটা বাণিজ্যেরও একটা ব্যাপার, প্রকাশকরা যে ক্ষতির কথা বলছে। তো এটাকে আপনি কি বলবেন, যে বাণিজ্যিক আয়োজন, নাকি লেখক পাঠকের একটা আবেগের একটা মিলন মেলা, নাকি উভয়ই? উভয়ই। কারণ হলো যে একটি গ্রন্থ প্রকাশ করতে তো অনেক টাকা লাগে। তো সেই টাকাটা যদি সে দিনের পর দিন, এমনিতেই আমাদের দেশে পাঠকের সংখ্যা খুব কম, বই পড়ার অভ্যাসটা আমাদের বাঙালিদের, বাঙালি মুসলমানের খুবই কম। বাঙালি আরও যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাঙালি, তারা মোটামুটি বই পড়ে, কিন্তু বাঙালি মুসলমান তারা বই পড়তে খুবই অনাগ্রহী। এবং বেশিরভাগই আমি মুসলমান পাঠকদের দেখি, তারা 2-4টা বই পড়লে ধর্মীয় বই পড়ে। এবং ইদানিং তো ফেসবুক এসে, প্রযুক্তি এসে তাদেরকে সেটাও মানে বন্ধ হয়ে গেছে তাদের পড়াশোনা। তারা ওই ধর্মীয় যে কথাগুলো শোনে সেটা ইউটিউবেই শোনে আর কি। আমরা 21-এর চেতনার কথা বলছি, 21-এর বইমেলার কথা বলছি, এবং এই যে 21-এর চেতনাকে নিয়ে 21-এর যে বইমেলা, সেই বইমেলাকে নিয়ে তো একজন লেখকের অনেক প্রস্তুতি থাকে এবং প্রকাশকদেরও প্রস্তুতি থাকে। তা আপনি কি ধরনের প্রস্তুতি নেন? এক এক সময় এই বছরে যেমন এই শুরু থেকেই এই হবে হবে না, হবে হবে না আন্দোলন হচ্ছে। এত কিছুর মধ্যে আমার প্রস্তুতিটা ওই হবে হচ্ছে না করে করে প্রস্তুতিটা নিয়ে আমি তো 2টো পাণ্ডুলিপি জমা দিয়েছি, তারা অর্ধেক কাজও করে ফেলছে। তারপরে এই হবে হবে না করতে করতে প্রকাশক হতাশ হয়ে গেছে এবং সে ভয় পেয়েছে যে এই সময় বইটা করলে যে টাকা ইনভেস্ট করবে সেই টাকাটা তার উঠবে না। তো ইসাক খান, আপনি একজন বরেণ্য কথা সাহিত্যিক, নাট্যকার।
তো বাংলাদেশে আমরা যারা লেখালেখি শুরু করি বা যারা চর্চার ইতিহাস দেখা যায় যে সবাই সাধারণত কবিতা দিয়ে বা ছড়া লিখে শুরু করে, এবং এই কবিতার প্রতি মানুষের বেশি টান দেখা যায় লেখকদের মধ্যে। তা আপনি কথা সাহিত্যকে কেন বেছে নিলেন? আমার শুরুটা কিন্তু ছড়া দিয়েই, সেগুলো ছোটবেলায় লিখেছি। দু একটি ছড়া প্রকাশিত হয়েছে কিন্তু বেশিরভাগই আর প্রকাশ হয়নি। এরপরে আমি লিখেছি হলো নাটক। আমি গল্পে বা কথা সাহিত্যে এসেছি আরও পরে। নাটক লিখেছি, আমার নাটক প্রকাশিত হয়েছে, এবং আমি যখন দশম শ্রেণীর ছাত্র, ক্লাস 10-এর ছাত্র, তখন আমার লেখার নাটক মঞ্চস্থ হয়েছে এবং দর্শনের বিনিময়ে টিকিট করে। হ্যাঁ, তো খুবই পেয়েছিলাম। তো মুক্তিযুদ্ধের সময় আমার সে পাণ্ডুলিপিটা হারিয়ে গেছে, খুব খারাপ লাগে। তখন আমার নিজের মধ্যে এক ধরনের রিয়েলাইজেশন হলো যে নাটক হলো একটা যৌথ মিডিয়া, একসাথে অনেক মানুষের অংশগ্রহণ থাকে, পরিচালক থাকে, এই ক্যামেরাম্যান থাকে, বা এই থাকে, সামষ্টিক একটি কাজ। সামগ্রিক অনেক মানুষের যৌথ আয়োজন। এখানে একা নিন্দা প্রশংসা পাওয়ার সুযোগ নেই। নাটকটা ভালো হলে দেখা যায় যে বেশি প্রশংসা পায় পরিচালক, লেখকও পায়, অভিনেতা পায়, এতগুলো বন্টন হয়ে যায়। তা আমার তখন চিন্তা হলো যে আমি এমন কিছু লিখবো, নিন্দা প্রশংসা একা আমার, তাহলে কি লিখতে হবে? গল্প লিখতে হবে। এই শুরু হলো আমার গল্প লেখা। আপনি কথা সাহিত্য রচনা করেন, আপনি নাট্যকার, আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং আপনার কথা সাহিত্যের মধ্যে দেখি যে, এবং শিশু সাহিত্য আপনি রচনা করেন, সেখানে দেখি যে মুক্তিযুদ্ধের গল্প আপনি ঘুরে ফিরে সেখানে নিয়ে আসেন, এবং স্বাধীনতার জায়গাটাকে আপনার অনেকগুলো গ্রন্থ আছে আপনার এই, এবং মুক্তিযুদ্ধের উপরে এবং কিশোরদের উপরে মুক্তিযুদ্ধের গল্প আপনি লিখেছেন, যেটি আসলে আমাদের অনেক বেশি দরকার। তে মুক্তিযুদ্ধ হিসেবে সেই জায়গাটা তো নিশ্চয়ই আপনার একটু অন্যরকম আবেগের জায়গা। তো কোন চিন্তা থেকে আসলে এই লেখা? একজন প্রকাশক আমার কাছে প্রথমে বলল যে কিশোরদের উপযোগী মুক্তিযুদ্ধের কোনো উপন্যাস থাকলে আমাকে দেন। তা আমি একটা লেখা লিখলাম। লেখাটা বাংলা প্রকাশ এইটা বইটা করলো, বিচ্ছু গেরিলা বইটার নাম। এই বইটা মানে খুবই সাড়া পেলাম, এবং প্রচুর পাঠক এই বইটা সংগ্রহ করলো। এবং আমার ভালো লাগাটা ওইখানে যে এক কিশোর, সে পরের দিন আসছে আমার সঙ্গে দেখা করতে, এবং এসে বলছে যে আপনার এই বই পড়ে, বিচ্ছু গেরিলা পড়ে আমি মুক্তিযুদ্ধের ইতিহাস জেনেছি। আমি তখন থেকে মনে মনে একটা সিদ্ধান্ত নেই যে আমি প্রতি বছর মুক্তিযুদ্ধের কিশোরদের উপযোগী একটা উপন্যাস লিখব, এবং সেটা আমি নিয়মিত করে গেছে। এই বছর হয়নি, গত বছরও হয়নি। জি, কিন্তু এই যে একটা দায়বদ্ধতার জায়গা থেকে আপনি পাঠকের কাছে মুক্তিযুদ্ধকে তুলে ধরছেন বারবার করে, এবং সেই জায়গায় আপনি বলছেন যে একজন পাঠক এসে তার ফিডব্যাক দিল। এই যে পাঠক এসে ফিডব্যাক দিচ্ছেন বইমেলায় এবং সরাসরি ইন্টারাকশন হচ্ছে, এই অনুভূতিটা আপনার কাছে কেমন লাগে? বা যখন তারা অটোগ্রাফ নেয় আপনার, সেই অনুভূতিই বা কেমন? অটোগ্রাফ নেওয়াটাকে আমি খুব বেশি মনে করি না, কিন্তু যখন ওই ফিডব্যাক দিয়েছে যে আপনার বইটা পড়েই আমি মুক্তিযুদ্ধ সম্পর্কে জেনেছি, স্বাভাবিকভাবে আমার ভেতরে সাংঘাতিক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে এই বিষয়টা আমার মাথায় থেকে বাদ দেওয়া যাবে না। আমি সেই থেকে নিয়মিতই আমি কিশোর উপন্যাস লিখেছি, এবং 5টি মিলে একটি খণ্ড হয়েছে সমগ্র আর কি। এবং এই 2 বছর লিখতে পারিনি, লেখার পরিবেশ ছিল না 2 বছর, সেটি সবাই জানে। আবার আমি শুরু করছি এই কিশোরদের নিয়ে মুক্তিযুদ্ধ লেখা, কারণ কিশোররাই তো আগামী দিনের আমাদের নাগরিক, তারাই দেশ শাসন করবে। তারা মুক্তিযুদ্ধটা জানুক যে এই দেশের মানুষ কতটা ত্যাগ স্বীকার করে দেশটা স্বাধীন করেছে। এই যে আপনি মুক্তিযুদ্ধের উপন্যাসে যেমন বাস্তব কাহিনীগুলোকে নিয়ে আসছেন, আবার সেই সাথে কল্পনার রং মিশিয়ে একটা সুন্দর সাহিত্য রচনা করছেন, এই যে বাস্তবতা এবং কল্পনা, এই দুটো রেশ কিভাবে আপনি টানেন, বা দুটোকে মেলবন্ধনটা কিভাবে করেন? কল্পনা যেটা হয় সেটা হলো যে আমি ভাষাটাকে একটু কল্পনায় সাজানোর চেষ্টা করি, কিন্তু ঘটনা কোনো কল্পনা নয়। ঘটনা যা ঘটেছে আমি দেখেছি। আমি যে 5টি কিশোর উপন্যাস লিখেছি, 5টি কিশোর উপন্যাসই আমার 5টা চরিত্র আমার নিজের দেখা। আমি যে 5টি বই লিখেছি কিশোর, 5টা কিশোর আমার নায়ক। এই কিশোর নায়করা আমার কল্পনা না,
এরা হলো ঘটমান ঘটনা। আমরা যখন কোনো গ্রামে কোনো বাড়িতে আশ্রয় নিয়েছি, তখন দেখেছি এই বালকদের খুবই আমাদের প্রতি কৌতূহল, এবং তারা আসতো আমাদের সঙ্গে দেখা করতে, এবং ওই বালকদের ভেতর থেকেই আমি এই 5টা ক্যারেক্টার পেয়ে গেছি তাদের কার্যকলাপে। কারণ যুদ্ধের সময় এই বালকরা আমাদের অনেক সাহায্য করেছে। যেমন একটু বলি, ওই বালকদের দিয়ে আমরা তথ্য আদান প্রদান করতাম। তখন তো আর এরকম মোবাইলের যুগ ছিল না যে ফোন করে দিলাম যে আমরা অমুক জায়গায় আছি। আমরা ওই কোনো ক্যাম্প আক্রমণ করব, সেই ক্যাম্প সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা ওই বালককে পাঠাতাম। ও দেখে আসবে যে ক্যাম্পটা পজিশন কি, ও যাতে এসে আমাদের একে দেখাতে পারে যে এরকম, তাহলে আমরা ওইভাবে একটা পজিশন নেই, আমাদের কমান্ডার একটা প্ল্যান নেই যে কীভাবে অ্যাটাকটা হবে আর কি। এই জন্য ওই বালক যে যাকে আমরা পাঠাই, রেকি করতে পাঠাই, রেকি, সেটি একটা ইম্পর্টেন্ট কাজ। মুক্তিযুদ্ধের গল্পের বাইরেও তো আপনি চরিত্র নির্মাণ করেন, যখন আপনি কথা সাহিত্য লিখেন, গল্প লিখেন কিংবা উপন্যাস লিখেন। তো এই চরিত্র কি আপনি নিজে ধারণ করেন, নাকি চরিত্র এসে আপনাকে ভর করে? মানে চরিত্রটা কিভাবে নির্মাণ করেন? সব চরিত্র যে একই রকমভাবে উঠে আসে এরকম না। কোনো একটি লেখা আমি হয়তো একটি শব্দের কারণে ওই লেখাটা লিখে ফেলছি, মানে ওই শব্দটাই আমাকে ওই লেখাটি লিখতে তাড়িত করেছে, উৎসাহিত করেছে বা গল্প এনেছে। যেমন আমি একটা গল্প লিখেছিলাম যে ওই অন্ধকার একটা শব্দ আছে, যে বাতি লাইট জ্বালিয়েছে, ইলেকট্রিক লাইট জ্বালিয়েছে, তারপরে অন্ধকার। এটা একটা সিম্বলিক কথা। তো এই লেখার পরে আমি একটা গল্প লিখি একটা বস্তিকে কেন্দ্র করে, হ্যাঁ, যে সেখানে তো কোনো বিদ্যুৎ নাই, অন্ধকার আর কি, সেখানকার মানুষের জীবনটাই যেন অন্ধকার। এই ছিল বিষয়টা। তো সেক্ষেত্রে এইটা একরকম গেল। আবার যখন আমি কোনো একটা ঘটনা দেখেছি বা একটা ক্যারেক্টার দেখেছি, তখন আমি হয়তো কল্পনায় তাকে তার আমার মতো করে সাজিয়ে নিলাম। যাদের জন্য লেখা হচ্ছে বা লেখালেখি করছেন আপনারা, সেই পাঠকের সংখ্যা নাকি কমে যাচ্ছে দিন দিন। আপনি একটু আগে বলছিলেন যে ফেসবুক সহ বিভিন্ন প্রযুক্তির কারণে কমে যাচ্ছে। আসলে কি পাঠক কমছে, নাকি এই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে আমরা তাদেরকে উপযোগী করে কিছু দিতে পারছি না? আমাদের দেশের পাঠক তো কমে যাওয়ার ব্যাপার কি, পাঠক তো আগে মানে আগের থেকেই পাঠক কম। তবে আমি যখন ছোটোবেলায় দেখতাম কি, আমার গ্রামে একটা লাইব্রেরি ছিল, মিলন লাইব্রেরি। সেই লাইব্রেরির গ্রামের কিছু লোক সদস্য, তারা ওই বই জমা দিয়ে বই নিয়ে আসে, পড়ে আবার জমা দেয়। তা আমার বড় ভাই সে ওই লাইব্রেরির মেম্বার। আমি দেখতাম যে গ্রামে অনেক মানুষ নিয়মিত প্রতি সপ্তাহে বই জমা দিচ্ছে। ওই ভদ্রলোকের যেখানে বই জমা দেয়, যে বাড়িটা আমাদের পাশাপাশি বাড়ি, আমি দেখতাম এবং আমার প্রচণ্ড আগ্রহ ছিল। আমার তখনই বই পড়ার, মানে তাদের দেখে দেখে পড়ার একটা আগ্রহ আমার ভিতর তৈরি হয়। কিন্তু তখন পর্যন্ত ওই লেখাপড়ার বাইরে বই পড়ার আমার কোনো অনুমতি ছিল না, হ্যাঁ, এই জন্য আমাদেরকে পড়তেও দেওয়া হতো না। আমার একটা মজার কথা বলি এখানে, আমার এক ভাই বই নিয়ে আসছে, বড় ভাই, তো সে বালিশের কাছে বইটা রেখে দিয়েছে। আমি গিয়ে কি বই, তা আমি দেখি যে উল্টাচ্ছি, তা আমাকে সে এসেই দেখে না আমার বইটা আমার হাত থেকে নিয়ে নিল, বলে যে এটা এটা তোদের পড়ার বই না, এটা বড়দের। তা আমার তো প্রচণ্ড কৌতূহল হয়ে গেছে, বই আবার বড়দের ছোটদের কি, হ্যাঁ, ঘটনা তো আমার জানতে হবে। তো ভাই বই রেখে কোনো কাজে হয়তো বাইরে গেছে, আমি তার ঘরে গিয়ে বালিশের নিচে রেখেছে বই, বই বের করে দেখেছি বইয়ের নাম দেবদাস, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়ের দেবদাস। এই প্রথম আমি এই বইটার নাম শুনলাম, তখন আমি 3-4-এ পড়ি। এই যে মধ্যবিত্ত পরিবারে, বিশেষ করে বাঙালি মধ্যবিত্ত পরিবারে একটা সময় যেমন এই যে আপনি যেটা বলছিলেন যে বই পড়ার চর্চাটা ছিল, বা এখনো হয়তো আছে, কিন্তু সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। এখন হয়তো তাকে তাকে বই থাকে, কিন্তু বই পড়ার অভ্যাসটা হয়তো কমে গেছে, কিংবা দেখা গেল যে সময় হচ্ছে না। তো এখান থেকে বেরিয়ে আসার জন্য আসলে কি করণীয়? আসলে জোর করে তো কাউকে বই পড়ানো যাবে না। এটি যতদিন পর্যন্ত আর নিজেদের মধ্যে সেই প্রবণতা তৈরি না হবে, ততদিন পর্যন্ত আসলে আমাদের কিছু করার নেই। এখন ধরেন যে হুমায়ুন ভাইয়ের বইয়ের পাঠক ছিল, হুমায়ুন আহমেদের লেখা পাঠকদের ভালো লাগতো, সহজভাবে উনি লিখতেন,
মধ্যবিত্তের জীবন আচরণ উনি সহজভাবে তুলে আনতে পারতেন, যে কারণে পাঠক তাকে গ্রহণ করেছিল। কিন্তু সবাই তো আর হুমায়ুন আহমেদ না। সবাই যদি ওইভাবে লিখতো তাহলে তো আর ক্লাসিক লেখার সৃষ্টি হতো না। এখন আমি হুমায়ুন ভাই পছন্দ করতাম না, আমি আখতারুজ্জামান ইলিয়াসের লেখা আমার মনে হয়েছে যে হ্যাঁ, বাংলা সাহিত্যের শক্তিশালী লেখক হলো আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক। এখন যারা হুমায়ুন ভাইকে পড়ে তাদেরকে আমি দোষ দেই না। এদেশে পাঠক সৃষ্টি করছে সেবা, হুমায়ুন ভাইয়ের চেয়ে বেশি ভূমিকা রেখেছে তারা। তাদের বই প্রচুর বিক্রি হয়, আগে হতো, এখনো হয়, কিন্তু সেসব বই তো ক্লাসিক বই না। আজকের যে লেখক আড্ডায় এসে শেষ মুহূর্তে পাঠকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন, আপনি বলার থাকে। পাঠকদের উদ্দেশ্যে আমি বিনীত একটি কথাই বলেছি এর আগেও, আজকেও তাই বলতে চাই যে বই পড়ুন। বই না পড়লে আপনার জ্ঞানের পরিধি বাড়বে না। সে যে বই হোক, আপনি ধর্মীয় বই পড়েন, সেটিও আপনার প্রয়োজন পড়া। আপনি উপন্যাস পড়েন, গল্প পড়েন, ক্লাসিক বই পড়েন, যে কোনো বই পড়েন না কেন, পড়ার কোনো বিকল্প নেই। এবং পড়ার যে জ্ঞান, সেই জ্ঞান আপনাকে আরও শানিত করতে হলে প্রচুর পড়তে হবে। আপনার কথার সাথে তাল মিলিয়ে আমরা বলতে চাই যে পাঠকরা আসলে আরও বেশি বই পড়ায় উদ্বুদ্ধ হবে এবং বেশি বেশি করে বই কিনবে। ইসাক খান, কষ্ট করে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, আমি খবরের কাগজের যত কর্মী আছে, সাংবাদিক আছে, সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা এবং ধন্যবাদ। ইসাক খান, আপনাকে কষ্ট করে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।